নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। জড়িবুটির রস পান করানোর পরেও বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর পাশে বসেছিল। চন্দ্রাবতী দুর্বল স্বরে জিজ্ঞাসা করল, কি ভাবছ বীরেন্দ্র? কিছুই না, তুমি বিশ্রাম নাও। বীরেন্দ্র প্রতাপ নিজের মুখের শঙ্কার রেখা লুকিয়ে বলল, কিন্তু ওর মনে দ্বন্দ্ব তখনও চলছিল। চন্দ্রাবতী, আমার বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি আমাকে ভালোবাসতে শুরু করেছ। এত ভালোবাসা যে আমার মৃত্যু পর্যন্ত তুমি সহ্য করতে পারছো না। কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে যে আমাকে বাঁচিয়ে রেখে তুমি কিছু হাসিল করতে চাও এই অগ্নিসিংহের সাহায্যে। না হলে একজন হত্যাকারীর ওপর তুমি এতটা ভরসা কি করে করতে পারো? অগ্নিসিংহ বছরের পর বছর একটাই উদ্দেশ্য নিয়ে ঘুরে বেরিয়েছে, আমাকে মেরে ফেলবে। ও কি তুমি কথা দিয়েছ বলে ওর উদ্দেশ্য ভুলে যাবে? আমাকে মারবে না, কিন্তু হ্যাঁ, তোমাদের দুজনের সম্পর্ক একটু অন্যরকম, যেটা তুমি আমার কাছ থেকে লুকোচ্ছ। এদিকে চন্দ্রাবতী চোখ বন্ধ করে আরাম করছিল, কিন্তু ওর মনেও অনেক প্রশ্ন ঘুরছিল। বীরেন্দ্র প্রতাপ কি সত্যি অগ্নিসিংকে ক্ষমা করে দিয়েছে, নাকি আমার জন্য রক্তপুষ্প আনা পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতে চায়? এমন নয় তো যে বীরেন্দ্র প্রতাপ কোনো ভুল করে বসবে আর রাগে অগ্নিসিং নিজের দেওয়া কথা ভেঙে দেবে? ওষুধের জন্য চন্দ্রাবতীর চোখ ভারী হচ্ছিল। ও মনে মনে সিদ্ধান্ত নিল, আমাকে অগ্নিসিংহের রাগ আর সূর্যপ্রতাপের ষড়যন্ত্র থেকে বীরেন্দ্র প্রতাপকে বাঁচাতেই হবে, কারণ ওর বেঁচে থাকা আমার উদ্দেশ্য পূরণের জন্য অত্যন্ত প্রয়োজন। ওদিকে সূর্যপ্রতাপ একটা সৈন্যদল নিয়ে রাজমহল থেকে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। ও আর ওর সৈন্যদল মুখে মুখোশ দিয়ে ঢেকে নিয়েছিল। রাত শেষ হচ্ছিল আর চারদিকে ভোরের আলো ফুটছিল। জঙ্গলের সীমানায় পৌঁছে সূর্যপ্রতাপ সেনাদলকে দাঁড়ানোর ইশারা করল আর চারিদিকে সাবধানে দেখতে লাগলো। ও দূরে কিছু সৈনিক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। এরা তো সেই সৈনিক দল যাদের আমি সুমন্তের সঙ্গে পাঠিয়েছিলাম, সূর্যপ্রতাপ ভাবতে লাগলো। তার মানে বীরেন্দ্র প্রতাপও আশেপাশেই আছে, আর এরা সৈনিক সংখ্যায় অনেক কম। আমার সৈন্যদল এদের সহজেই মেরে ফেলতে পারবে, আর আমি বীরেন্দ্র প্রতাপকে মারব। সূর্যপ্রতাপের মন আনন্দে ভরে গেল আর নিজের সৈন্যদল নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে ঢুকতে লাগলো। কিছু দূর এগিয়ে ও পুরোপুরি চমকে উঠল। ও দেখল একদিক থেকে বড় সৈনিকের দল আসছে, যার নেতৃত্ব সুমন্ত করছিল। আরে, এ তো আমাদের কৃষ্ণগড় অঙ্গরাজ্যের সৈন্য। সূর্যপ্রতাপ অবাক হয়ে মনে মনে বলল, সুমন্তের সঙ্গে সর্দার বিপ্রদাস আছে। নিশ্চয়ই বীরেন্দ্র প্রতাপ আমার ষড়যন্ত্রের বিষয়ে কিছু জানতে পেরেছে। সেই জন্য ও সুমন্তকে দিয়ে এই সৈন্যদল আনিয়েছে। সূর্যপ্রতাপ ঘাবড়ে গেল। তখনই ও দূরে পাহাড়ের গুহায় বীরেন্দ্র প্রতাপ আর অগ্নিসিংকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। ওদের নজরও ওই দিকেই ছিল, যেদিক থেকে কৃষ্ণগড়ের সৈন্যরা আসছিল। সূর্যপ্রতাপের জন্য এটা ছিল দ্বিতীয় ঝটকা। আরে, এটা কি করে হতে পারে? ও ভাবতে লাগলো, বীরেন্দ্র প্রতাপ আর অগ্নিসিং একসঙ্গে? অসম্ভব। সূর্যপ্রতাপ এক অদ্ভুত অবস্থায় ফেঁসে গেল। ও বীরেন্দ্র প্রতাপকে মারার উদ্দেশ্যে এখানে এসেছিল, কিন্তু ও এখানে এসে তো নিজেই মৃত্যুর মুখে পড়ে গেল, কারণ জঙ্গলের চারিদিকে কৃষ্ণগড়ের সৈন্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো। আর ও
এখন চাইলেও ওখান থেকে পালাতে পারবে না। ওদিকে সুমন্ত কৃষ্ণগড়ের সর্দার বিপ্রদাসকে নিয়ে গুহার কাছে পৌঁছালো। প্রণাম মহারাজ। বিপ্রদাস বিনয়ী হয়ে মাথা নিচু করে বলল, আমি আর আমার সেনা আপনার সেবায় হাজির হয়েছি। বীরেন্দ্র প্রতাপ দ্রুত এগিয়ে এসে ওর পিঠ চাপড়ে বলল, বাহ বাহ, এত তাড়াতাড়ি সৈন্য নিয়ে এখানে তুমি পৌঁছে যাবে আমি ভাবতেও পারিনি। আমি তোমার জন্য গর্বিত। আপনার জন্য তো প্রাণও দিতে পারি মহারাজ। বিপ্রদাস বিনম্র হয়ে বলল, কিন্তু এটা তো বলুন মহারাজ, হঠাৎ আপনার কোন শত্রু জন্ম নিয়ে নিল? কার এমন দুঃসাহস হলো যে বিক্রমগড়ের মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং এর সঙ্গে শত্রুতা করে? বীরেন্দ্র প্রতাপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোনো বাইরের শত্রু হলে তো আমি তার পরোয়া করতাম না বিপ্রদাস, কিন্তু ও তো আমার আস্তিনের সাপ। বিপ্রদাস কিছু বোঝার আগেই একজন ঘোড়সওয়ার ওদের দিকেই ছুটে আসছে দেখতে পেল। বীরেন্দ্র প্রতাপ ওকে দেখে চমকে উঠল। হে তো সূর্য প্রতাপ। এ কথা বলে ও দ্রুত ওর তলোয়ার বার করলো, কিন্তু ও কিছু বলার আগেই সূর্য প্রতাপ ওর কাছে এসে বলল, ঈশ্বরের অনেক দয়া মহারাজ যে আপনি একদম কুশলে আছেন, কিন্তু মহারানী মা কোথায়? উনি ঠিক আছেন তো? আর এই বাগী অগ্নি সিং এখানে কি করছে? এখনো বেঁচে আছে কি করে? কিন্তু এ কথার উত্তর দেওয়ার বদলে বীরেন্দ্র প্রতাপ একটু কর্কশ স্বরে জিজ্ঞাসা করল, তুমি একাই এখানে এসেছো নাকি তোমার বিশ্বস্ত সৈনিকদেরও এনেছ? সূর্যপ্রতাপ কিছু না বোঝার ভান করে কিছু বলতে চাইল। তখনই বীরেন্দ্র প্রতাপ ব্যঙ্গ করে বলল, অনেক দেরি করে ফেলেছ সূর্যপ্রতাপ, কারণ এখন আমার সঙ্গে সর্দার বিপ্রদাসের পুরো সৈন্যবাহিনী উপস্থিত আছে, যারা তোমার সৈনিকদের টুকরো টুকরো করে ফেলে দেবে। সূর্যপ্রতাপ একথা শুনে মনে মনে কেঁপে উঠল। তারপরও অবাক হওয়ার ভান করে বলল, আপনি কি বলছেন দাদা? আমি তো আপনার সুরক্ষার জন্যই এখানে এসেছি। এর আগেও সুমন্তের সঙ্গে একদল সৈনিক আমি আপনার সুরক্ষার জন্য পাঠিয়েছিলাম। হ্যাঁ, তুমি পাঠিয়েছিলে সুমন্তের সঙ্গে সৈন্যদল, কিন্তু তার আগে তোমার মুখোশধারী গুন্ডাদের আমাকে হত্যার জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলে। বীরেন্দ্র প্রতাপ আরো বলল, কিন্তু আফসোস তোমার গুন্ডারাও তোমারই মতো দুর্বল, আমি একাই ওই সব কটাকে মেরে ফেলেছি। সূর্যপ্রতাপ একেবারেই কিছু বলতে পারল না। তখনই চন্দ্রাবতী এদিকেই আসছিল। ওর অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো ছিল। ও গম্ভীরভাবে সূর্যপ্রতাপকে দেখছিল। সূর্যপ্রতাপ নিজের মাথা নত করে বীরেন্দ্র প্রতাপকে বলল, আমি অনেক দুঃখ পেলাম দাদা, আপনি আমার উপর এত বড় আর মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমি ভগবানের শপথ করে বলছি। ওর কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ রাগে গর্জন করে বলল, মিথ্যে শপথ করো না কুমার, বরং সত্যিই বলো তুমি আমার পিঠে ছুরি বসিয়েছ। সূর্যপ্রতাপ কিছু বলার আগেই ওখানে একটা আওয়াজ শোনা গেল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, এ কথা সত্য। বীরেন্দ্র প্রতাপ চমকে তাকিয়ে দেখল একটা লোক দ্রুত দৌড়ে আসছে। এ আর কেউ নয়, সেই গুপ্তচর যাকে মোহিনীর কিন্নর অবনী পাঠিয়েছিল। ওকে দেখেই সূর্যপ্রতাপ রাগে দাঁত পিষতে লাগলো। গুপ্তচর হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, কুমার আপনার সৈনিক ও পাহারাদারদের সরিয়ে মহলের কোনায় কোনায় নিজের সৈনিক মোতায়েন করে দিয়েছেন। রানী মহলে কিন্নরদের সরিয়ে সেখানেও সৈনিক বসিয়ে দিয়েছেন। আমাকে রানী মোহিনী পাঠিয়েছেন যাতে আমি আপনাকে সাবধান করতে পারি। এ কথা শুনেই বীরেন্দ্র প্রতাপের ধিক্কারপূর্ণ দৃষ্টি সূর্যপ্রতাপের দিকে উঠে গেল। কিন্তু সূর্যপ্রতাপ আগেই ভেবে নিয়েছিল ও নিজের সপক্ষে কি বলবে, তাই ও উঁচু গলায় বলল,
হ্যাঁ হ্যাঁ মহারাজ, এ কথা সত্য। আমি আমার সৈন্যবাহিনী রাজমহলের পাহারায় বসিয়েছি, কিন্তু কোনো খারাপ মতলবে নয়। কারণ আপনার সৈনিক আর পাহারাদার সব ভ্রষ্ট হয়ে গেছে। না হলে আপনি বলুন অগ্নি সিং কিভাবে পালিয়ে গেল, আবার এই দ্বিতীয়বার মহলে ঢুকে এ মহারানীকে তুলে নিয়ে যাওয়ার মতো জঘন্য কাজ কি করে করতে পারলো, যা জগতের কোনো যোদ্ধাই কারো সাহায্য ছাড়া একা করতে পারতো না। সেজন্য আপনার অনুপস্থিতিতে আমি রাজমহলের সুরক্ষার জন্য আমার বিশ্বস্ত সৈনিকদের পাহারায় বসিয়ে দিয়েছিলাম। এখন এটা যদি আপনার চোখে অপরাধ হয়, তাহলে এখনই আমার মাথা কেটে ফেলে দিন দাদা। বীরেন্দ্র প্রতাপ একটু চিন্তায় পড়ে গেল, কারণ সূর্যপ্রতাপ যে যুক্তি দেখালো সেটা অস্বীকার করা যায় না, আর ওর বিরুদ্ধে কোনো ভারী প্রমাণও ছিল না। বীরেন্দ্র প্রতাপকে এভাবে ভাবতে দেখে সূর্যপ্রতাপের নিজের পাল্লা ভারী লাগলো। ও দ্রুত বলল, ক্ষমা করবেন মহারাজ, আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করা হচ্ছে, আর আমার পুরো সন্দেহ মোহিনী রানীমার উপর। এ কথা তো আপনার কাছেও লুকোনো নয় যে মহারানীমার বিরুদ্ধে কোনো না কোনো চাল উনি চালতেই থাকেন। আমি সবসময় মহারানীমারই পক্ষ নেই। সম্ভবত সেই জন্যই এবার মোহিনী রানীমা আমার বিরুদ্ধে এই চাল চেলেছেন। বীরেন্দ্র প্রতাপ এখন আর কিছু বলতে পারল না। ও একবার অগ্নি সিংহের দিকে তাকালো। ও চুপচাপ দাঁড়িয়েছিল। তা দেখে সূর্যপ্রতাপ সবকিছু বুঝতে পারল। নিশ্চয়ই অগ্নি সিংহই বীরেন্দ্র প্রতাপকে আমার বিষয় বলেছে। ও ভাবতে লাগলো, তার মানে ও আমার উপরও নজর রাখে, কিন্তু এ হঠাৎ করে বীরেন্দ্র প্রতাপের পক্ষে কি করে হলো? এ তো ওকে হত্যা করতেই চায়। তখনই বীরেন্দ্র প্রতাপ ওকে বলল, ঠিক আছে কুমার, এখন আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু এ বিষয়ে পরে আমি পুরো তদন্ত করে দেখব। ততদিনের জন্য তুমি বিক্রমগড়ের মহাসেনাপতি আর থাকবে না, আর তুমি এখন থেকে নগরের বাইরে উদয়পুরের কেল্লায় থাকবে। এ কথা শুনে সূর্যপ্রতাপ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ও জানতো যে উদয়পুরের কেল্লায় ওকে নজরবন্দি করে রাখা হবে। কিন্তু এই সময় তো ওর জন্য এটাই যথেষ্ট, কারণ আজ ও প্রাণে বেঁচে গেল। ও তীক্ষ্ণ নজরে চন্দ্রাবতীকে দেখল, চন্দ্রাবতীও ওকে তীক্ষ্ণ নজরে দেখছিল। সূর্যপ্রতাপ বিব্রত হয়ে ওর নজর নিচু করে নিল। দ্রুত এই খবর রাজমহলে পৌঁছে গেল যে মহারাজ একটা বড় সেনাদল নিয়ে রাজমহলের দিকে আসছে। এ কথা শুনে মহলে থাকা সূর্যপ্রতাপের সাথী দুর্গাদাস ঝটপট নিজের সৈন্যদল রাজমহল থেকে সরিয়ে নিয়ে নিজের শিবিরের দিকে রওনা হলো। তা দেখে মোহিনী খুশিতে নেচে উঠল। বীরেন্দ্র প্রতাপ একদম নিরাপদ ছিল, আর সূর্যপ্রতাপের ভয়ও সমাপ্ত হয়ে গেল। কিন্তু চন্দ্রাবতীর ব্যাপারে শুনে আবারও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। আমার এটাই আশা ছিল যে বিনা চিকিৎসায় চন্দ্রাবতী কয়েক মুহূর্তের অতিথি হয়ে যাবে মাত্র। ও রাগে বিড়বিড় করছিল, কিন্তু না জানি কিভাবে এই চমৎকার হয়ে গেল। হায় হায় রানীমা, এইসব চমৎকার ওই বদ অগ্নি সিংহের। অবনী মুখ বেঁকিয়ে বলল, আমার গুপ্তচর আমাকে সব সংবাদ দিয়েছে। ওই অগ্নি সিং শুধু মহারানীমা চিকিৎসাই করেনি, এখন তো মহারাজ ওকে নিজের সঙ্গে রাজমহলে নিয়ে আসছেন। ও ততদিন এখানে থাকবে যতদিন না মহারানীমা পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে। একথা শুনে মোহিনীর বিস্ময়ের সীমা ছিল না। আরে, মহারাজ আবার কি বোকার মতো কাজ করতে যাচ্ছেন? ও ব্যাকুল হয়ে বলল, আমার তো পরিষ্কার মনে হচ্ছে এইসব চন্দ্রাবতী আর অগ্নি সিংহের কাজ। চন্দ্রাবতী অগ্নি সিংকে কারাগার থেকে পালাতে সাহায্য করেছিল, আবার কাল রাতে লুকিয়ে চুরিয়ে চন্দ্রাবতীর সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু যখন মহারাজ ওকে দেখে ফেলল, তখন ওকে চন্দ্রাবতীকে নিয়েই পালাতে হলো। এ কথায় কিন্নর অবনী ওকে প্ররোচনা দিয়ে বলল, এরকমই যদি হয়ে থাকে
তাহলে এই ষড়যন্ত্রের খবর মহারাজকে নিশ্চয়ই দেওয়া উচিত রানীমা। নিশ্চয়ই দেব, কিন্তু তুই আগে দ্রুত পুজোর থালা নিয়ে আয়। মোহিনী হেসে বলল, আরে মহারাজ ফিরে এলে সবার আগে ওনাকে আমি অভ্যর্থনা জানাবো, না হলে অন্য পাত্রানীরা এই সুযোগের লাভ উঠিয়ে নেবে, বিশেষ করে ওই ধূর্ত সুরেলা। কথা শুনে কিন্নর অবনী দ্রুত মহারাজের অভ্যর্থনা জানানোর তোড়জোড় শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে বীরেন্দ্র প্রতাপ ওর দলবল নিয়ে রাজমহলের সামনে এসে পৌঁছল। চন্দ্রাবতী আর ও একসঙ্গেই একই পালকিতে ছিল। এই কথা শুনে সুরেলা আর বাকি পাত্রানীরা দৌড়ে দৌড়ে বীরেন্দ্র প্রতাপকে অভ্যর্থনা জানাতে রাজমহলের মুখ্য দরজায় এসে পৌঁছল। কিন্তু মোহিনী সেখানে নিজের সব কিন্নর আর চাকরানীদের সঙ্গে আগে থেকেই দাঁড়িয়েছিল। তা দেখে সুরেলার মুখ রাগে লাল হয়ে গেল। তখনই বীরেন্দ্র প্রতাপ নিজের পালকি থেকে নামতে লাগলো। হাতে পুজোর থালা নিয়ে মোহিনী ওকে বরণ করতে করতে বলতে লাগলো, হা মহারাজ, আমি তো কাল কিছু না খেয়ে সারা রাত পুজো পাঠ করছিলাম। ভগবান কৃষ্ণের কাছে আপনার আর মহারানীর ভালো থাকার প্রার্থনা করছিলাম। আমি তো আপনার সুরক্ষার জন্য পাহারাদার, দেহরক্ষক আর সৈন্য পাঠাতেও চেয়েছিলাম, কিন্তু কুমারের জন্য। কিন্তু বীরেন্দ্র প্রতাপ একথা কানই দিল না। ও চন্দ্রাবতীকে পালকি থেকে নামালো আর ওকে ধরে ধরে রানী মহলের দিকে নিয়ে গেল। মোহিনীর সব মনোবাসনা এক ঝটকায় স্তিমিত হয়ে গেল। মোহিনীর ঝোলা মুখ দেখে সুরেলার মুখে হাসি ফুটল। তা দেখে ওর কিন্নর প্রমীলা খিলখিল করে হাসছিল। ক্ষমা করবেন রানীমা, সুরেলা মোহিনীর কাছে আস্তে আস্তে বলল, কাল ক্ষুধার্তে হয়ে মহারাজের জন্য পুজো পাঠ করেছেন, কিন্তু ভগবান কৃষ্ণ তার ফল মহারানী চন্দ্রাবতীকে দিল। এই কথার উপর প্রমীলা আবার কাটা ঘায়ে নুনে ছিটে দিয়ে বলল, নিশ্চয়ই পুজো পাঠ ভালো করেননি রানীমা, না হলে মহারাজ আপনাকে নিয়ে এখন আপনার কক্ষেই যেতেন। নিজের এই অপমান মোহিনী সহ্য করতে পারল না। ও রাগে ফিটে পড়ে বলল, নিজের সীমা ভুলে যেও না তুমি সুরেলা, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তুমিও নিজের সীমায় থাকো মোহিনী, সুরেলা ওকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলল, আর এটা ভুলে যেও না যে তোমার সব কুকর্ম আমি জানি। যদি বলো তো এক্ষুনি মহারাজকে জানিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে মহারানীর ঘরে এক রোগীর এটো পেয়ালা রেখে দিয়েছিলে। কথা শুনে মোহিনী নয়, অবনীও মনে মনে ঘাবড়ে গেল। মোহিনী রেগে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। অবনীও দ্রুত ওর পিছন পিছন পালালো। তাহলে কি বীরেন্দ্র প্রতাপের সামনে মোহিনীর পর্দা ফাঁস হতে চলেছে? কি ভেবেই বা বীরেন্দ্র সিং অগ্নিসিংহকে রাজমহলে এনেছে? কি হবে চন্দ্রাবতীর পরবর্তী পদক্ষেপ? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।